দমবন্ধ একটা অবস্থায় কাটলো বাংলাদেশ ক্রিকেটের পুরো একটা দিন। আরও একটু বেশি সময় ৩০-৩২ ঘন্টা। এর মধ্যে বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএল সহ সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিলেন, যে কারণে বিপিএলে একদিনে ২টা ম্যাচ মাঠেই গড়ালো না। প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার ঘোষণা দিলেন। এরপরে ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে একটা সমঝোতার জায়গা তৈরি হয়েছে, যেই কারণে অনিশ্চয়তার জায়গাটা আপাতত কেটে গিয়েছে। বিপিএল আবার মাঠে গড়াচ্ছে শুক্রবার থেকে। এই দমবদ্ধ অনিশ্চয়তার যে শেষটা হয়েছে সেইখানটাতে আমি ২টা জায়গা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে প্রবল হাস্যরসের এবং আরেকটা হচ্ছে তুমুল আতঙ্কের। আমি ঠিক নিশ্চিত ছিলাম না যে এই ২টা বিষয় নিয়ে একই ভিডিওতে আলোচনাটা করব কিনা, কিন্তু তারপরে মনে হলো যে যেহেতু শুক্রবার থেকে খেলা মাঠে গড়িয়েই যাচ্ছে, এই জিনিসটা নিয়ে বাংলাদেশ ক্রিকেটের এমন একটা জায়গায় আমরা পৌঁছে গিয়েছিলাম, ঠিক আছে আমরা এখান থেকে মুভ অন করতে চাই, সেই কারণেই সবকিছু মিলেই আলোচনাটা করছি। হাস্যরসের জায়গাটা কি, বিসিবির যে পরিচালক এম নাজমুল ইসলামকে নিয়ে এত কথাবার্তা এবং যেইখান থেকে এই পুরো আগুনের সূত্রপাত, তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁজে পাচ্ছে না। এম নাজমুল ইসলামের নামে একটা নিখোঁজ বিজ্ঞপ্তি পত্রিকায় ছাপানোর মতো অবস্থা, তার ছবি দিয়ে এটা দেয়ালে দেয়ালে পোস্টার চেপে দেওয়ার মতো অবস্থা। কেননা আজকে যেই মিটিংটাতে শেষ পর্যন্ত গিয়ে ক্রিকেটার ও বিসিবির একটা সমঝোতা হয়েছে, ক্রিকেটটাকে আবার সচল রাখার মতো একটা অবস্থাতে তারা গিয়েছে, সেইখানটাতে ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসাবে যিনি প্রেস কনফারেন্স করেছেন, বিসিবি ডিরেক্টর মিঠু ভাই, ইফতেখার মিঠু ভাই, তিনি আসলে বলছিলেন যে এই নাজমুল ইসলামের সঙ্গে তারা যোগাযোগের চেষ্টা করেছেন সারাদিন। আজকের এই মিটিংটাতেও তাকে রাখতে চেয়েছেন, কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এবং তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি, তাহলে ওই যে ৪৮ ঘন্টার যে একটা শোকজ নোটিশ পাঠানো হয়েছিল সেইটার আসলে কি হবে? মিঠু ভাই বলেছেন যে শোকজ নোটিশটা কোর্টে যদি কেউ শুনানিতে হাজির না হয় তাহলে কি হয় সেটা তো আপনারা জানেনই, ডিউ প্রসেসে সেইটা হবে। কিন্তু উনি একজন বোর্ড ডিরেক্টর, তার ব্যবসা প্রতিষ্ঠান, বাসার ঠিকানা, এগুলো কি বোর্ডের কেউ জানে না? মিঠুর পাশ থেকে বলছে যে ওনারা আমাদেরকে বলেছেন যে না জানেন না। মিঠু ভাই বলেছেন না আমি জানি না, কিন্তু বোর্ড হয়তো বা জানে, বা আমাদের পিয়নটা সেইটা দিয়ে তাকে শোকজ নোটিশ পাঠিয়ে দেওয়া হবে। মিঠুনও ক্রিকেটারদের যে সংগঠন কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন, তিনিও ওইটা বলছিলেন যে যেহেতু আমাদেরকে বলেছেন ওনার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, ফলে আমাদেরকে তারা আবার ওই আশ্বস্ত করেছেন আমাদের যে দাবিটা রয়েছে সেই দাবিটা যথাসম্ভব দ্রুত সময় পূরণ করা হবে এবং ডিউ প্রসেস মেনেই আমাদের সেই দাবিটা পূরণ করা হবে। এই আশ্বাসের ভিত্তিতে আমরা শুক্রবার থেকে আবার খেলাটা মনোনিবেশ করতে চাই, আমরা মাঠে আসলে খেলতে চাই। এখন এই জিনিসটা হাস্যকর না, আমাকে বলেন তো দেখি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক, যাকে নিয়ে পুরো দেশে তোলপাড়, যাকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট ৩০-৩২ ঘন্টার জন্য এরকম একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল, তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাই এই কথা বললে তো পুরান ঢাকার ভাষায় একটা কথাই আছে না যে ঘোড়ায় বে হাসবো। এই কথা শুনলে ভাই ঘোড়াও হাসবো যে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যেই ব্যাখ্যাটা দেওয়া হলো যে এম নজরুল ইসলামকে তারা খুঁজে পাচ্ছেন না। এটা হয় না, এটা হতে পারে না। এইটা ক্রিকেটারদের প্রতি আরো একটা অসম্মান বলে আমি মনে করি। এখন ক্রিকেটাররা এটা গিলতে বাধ্য হয়েছেন। পরিস্থিতিটার এমন জায়গাতে নিয়ে যাওয়া হয়েছিল যে তাদের এইটা করা ছাড়া আসলে কোনো উপায় ছিল না। ওই যে শুরুতে তাদের স্ট্যান্ড ছিল যে তিনি পদত্যাগ না করলে এম নাজমুল ইসলাম, যিনি ক্রিকেটারদের নিয়ে এত খারাপ মন্তব্য করেছেন, ওইখান থেকে তারা মাঠে ফিরবেনই না। তারপর ক্রিকেটারদের ঐক্যের মধ্যে অনৈক্যের বীজ ছড়িয়ে দিয়েছেন হচ্ছে গিয়ে এই ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই, পক্ষ বিপক্ষ ওইখানটাতে তৈরি হয়ে গিয়েছে। ফলে গিয়ে ক্রিকেটারদের একসময় ক্রিকেট বোর্ড যখন ওই শক্ত স্ট্যান্ড নেয় যে বিপিএল আমরা তাহলে বন্ধ করে দিচ্ছি, তখন ক্রিকেটারদের এই কম্প্রোমাইজের জায়গাটা আসতে হয়, তখন ক্রিকেটারদের এটা গিলে ফেলতে হয় যে না ঠিক আছে এম নাজমুল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কখনো যদি খুঁজে পাওয়া যায় তাহলে ক্রিকেট বোর্ড যা করার সেইটা করবে। এই যে যা মিঠু ভাই পাশে বসে বললেন যে না আমিও ক্রিকেটার ছিলাম, আমিনুল ইসলাম বুলবুল আমাদের বোর্ড প্রেসিডেন্ট, তিনিও ক্রিকেটার, এটা আমাদের জন্য অপমানের, তিনি যে মন্তব্যটা করেছেন সেটা অনাকাঙ্ক্ষিত, ওইটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। সো ক্রিকেটারদের ওই কথা মেনে তো আমরা একটা প্রসেস মেনটেন করে তাকে শোকজ নোটিশ দিয়েছি, একটা কমিটি চেয়ারম্যান ছিল সেখান থেকে সরিয়ে দিয়েছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কখনো এরকম হয়েছে বলে মনে হয় না। ফলে ক্রিকেটারদেরকে তারা একটা বিজয়ী ফিলিং দেওয়ার চেষ্টা করেছেন এই কথাগুলো বলার মাধ্যমে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, ক্রিকেটাররা শেষ পর্যন্ত এইখানটাতেও গিলতে বাধ্য হয়েছে, এই সিদ্ধান্তটা মেনে নিতে তারা আসলে বাধ্য হয়েছে। যাক, মাঠের ক্রিকেটে ফিরছে। আমি আগেও আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে এই ভদ্রলোক এম নাজমুল ইসলামকে বিসিবি থেকে সরানো তো দূরের কথা, তাকে এই প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার যে দাবিটা ক্রিকেটাররা করেছে সেই ক্ষমা চাওয়ানোর ক্ষমতাটাও এই ক্রিকেট বোর্ডের নাই।
সেটা তো আসলে ক্লিয়ারলি আপনারা দেখতেই পেলেন। এবং এইটার মধ্যে আসলে ক্ষমা চাওয়াটা কতটা কঠিন আমি ঠিক জানি না, যে ভুল করলে আমি তো দেখলাম যে মোহাম্মদ মিঠুন তিনি নিজেই ক্ষমা চাইলেন দর্শকদের কাছে। এই যে একটা দিন অনিশ্চয়তার কারণে বিপিএল এ খেলাটা হলো না, এবং এটা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মিরপুর স্টেডিয়ামে দর্শকদের একটা মারামারি ভিডিও আমরা দেখেছি। ফলে মিঠুন তো বললেন যে আমরা এই দর্শকরাই আমাদের প্রাণ, তাদের কাছে আমরা এই পুরো জিনিসটার জন্য ক্ষমা প্রার্থনা করছি। মিঠুন একেবারে ক্যাটাগরিগুলো বলেছেন, কিন্তু ওই যে যদি ক্ষমতা থাকে তাহলে ক্ষমা চাইবেন কেন? ফলে আবার যদি ক্ষমতা না থাকে তাহলে ক্ষমা চাওয়াবেন বা কিভাবে? সো আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এম নাজমুল ইসলামের কথা বলছি। যা হওয়ার কথা ছিল সেই জিনিসটাই হচ্ছে, তিনি বহাল তবিয়তে আছেন এবং তিনি বহাল তবিয়তেই থাকবেন। এইটা আপনারাও মেনে নেন, মানে একেবারে লিখে রাখেন। এই যে ডিউ প্রসেস, এই যে হচ্ছে গিয়ে শোকজ নোটিস, এই যে হচ্ছে গিয়ে কমিটি থেকে সরিয়ে দেওয়া, জাস্ট শুধু হচ্ছে গিয়ে সময়টা, জাস্ট শুধু হচ্ছে গিয়ে কিছু টাইম বাই করা। এবং এই ভদ্রলোক বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোট আনকোট ভদ্রলোক, ক্রিকেট বোর্ডে যেভাবে ছিলেন সেভাবেই থাকবেন। তার আসলে কিচ্ছু হবে না, বলতে কিচ্ছুই হবে না। তার হাত থেকেই আমাদের ক্রিকেটারদের বিভিন্ন কমিটিতে বা ধরেন ম্যান অফ দ্য ম্যাচে পুরস্কার নিতে হবে ভবিষ্যতে। আমি জানি না ক্রিকেট বোর্ড, আমি বলছি যে এই ক্রিকেট বোর্ড যদি থাকে তাহলে তিনি থাকবেন। আর যদি সেটা না হয় ওটা তো আবার অন্য আলোচনা। নইলে এই ক্রিকেটারদের তার সামনে এসে, মানে তার সামনে দিয়ে ক্রিকেটারদের অনেক কিছুই আসলে করতে হবে, মেনে নিতে হবে, কিছু করার নেই। এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশ ক্রিকেটের সিস্টেম। বললাম আমি হচ্ছে হাস্যকর কথাটা, একটা আতঙ্কের কথা রয়েছে, একটা ভয়ঙ্কর কথা রয়েছে। সেটা হচ্ছে এই ক্রিকেটারদের থ্রেট দেওয়া হচ্ছে, মৃত্যুর থ্রেট দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, মোবাইলে আননোন নাম্বার থেকে ফোন করে, ভয়েস মেসেজ করে, টেক্সট পাঠিয়ে। এবং এগুলোর কিছু কিছু জিনিস আমি দেখেছি, আমি শুনেছি। ভয়ঙ্কর, ভয়ঙ্কর, একেবারে হত্যার হুমকি। এটা কিন্তু ওইরকম কোনো হুমকি না যে কেন ক্রিকেট খেলছেন না, আপনাদের উপর আমার মেজাজ খারাপ, আমরা আসলে হচ্ছে কি বাংলাদেশ ক্রিকেটের ফ্যান, এইটা না। হত্যার হুমকি, এইরকম হুমকি এই ক্রিকেটারদের দেওয়া হচ্ছে। ভাই এটা কি তারা ডিজার্ভ করেন? তারা ক্রিকেট খেলাটা কি একটা অপরাধ হয়ে গেছে? মোহাম্মদ মিঠুন যেই কথাটা বলেছেন যে প্রত্যেকটা মানুষেরই সম্মান রক্ষার, প্রত্যেকটা মানুষের একটা সম্মান রয়েছে, প্রত্যেকটা মানুষের সেই সম্মান রক্ষার অধিকার রয়েছে। আমাদের ক্রিকেটাররা নিজেদের সম্মান রক্ষার অধিকারের জন্য এইখানটাতে সবাই একাট্টা হয়েছিলেন, সবাই একজোট হয়েছেন এবং সবাই মিলেই হচ্ছে গিয়ে ক্রিকেটটাকে বর্জন করেছেন। এই জায়গাটাতে প্রথমত টেনে আনা হয়েছিল তামিম ইকবালকে, যে পেছন থেকে তিনি কলকাঠি নাড়ছেন। এই এম নাজমুল ইসলাম স্পেশালি, তিনি যেহেতু এই পুরো সূত্রপাত আরও দিন কয়েক আগে তামিম ইকবালকে ভারতের দালাল ট্যাগ দিয়ে এটা শুরু করেছিলেন। এইটা মিঠুন একেবারে খুব ক্লিয়ারলি বলেছেন যে তামিম ইকবাল কোয়াবের যখন এবার পুনর্গঠন হয়, ইলেকশন প্রসেস, সেই সময়টাতে তার একটা রোল ছিল এবং সেইটা আরও অনেকেরই রোল ছিল, পাশাপাশি যে মিঠু ভাই তারও একটা রোল ছিল। কিন্তু এখন কোয়াব যে যেই ডিসিশনগুলো হয় সেগুলো 100% কোয়াবের ডিসিশন এবং 100% সেটা ক্রিকেটারদের স্বার্থ রক্ষার জন্য। এইখানটাতে তৃতীয় কোনো ব্যক্তির, তামিম ইকবালের কোনো রকম কোনো সম্পৃক্ততার জায়গা নেই। এখন সেই সূত্র ধরে যেইটা শুরু হয়েছে, যেই ক্যাম্পেইন সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে, আমি আসলে মেইন স্ট্রিম মিডিয়াকেও যে খুব যে বাইরে রাখবো বিষয়টা সেটা না, বাট ঠিক আছে, মানে ঠিক আছে, ওইটা আর নাইবা বললাম। কিন্তু আপনি ধরেন হচ্ছে কি যে সেই যে ক্যাম্পেইনটা শুরু হয়েছে, সেই ক্যাম্পেইনটা এমন একটা পর্যায়ে গিয়েছে যে আমাদের এই ক্রিকেটাররা, তাদেরকে এরকম হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে ফোনে টেক্সট করা হচ্ছে, আননোন নাম্বার থেকে তাদেরকে এরকম হ্যারাস করা হচ্ছে। আমি ঠিক শিওর না যে ক্রিকেটাররা যে শেষ পর্যন্ত এইরকম বিসিবির কাছ থেকে তাদের চাওয়া অনুযায়ী প্রায় কোনো কিছু না পেয়েই ধর্মঘট, বয়কট, প্রত্যাহার করতে বাধ্য হলেন, তার পেছনে মানসিকভাবে তাদেরকে এগুলো দুর্বল করে দিয়েছে কিনা সেটারও একটা রোল রয়েছে কি না। মিঠুন বলছিলেন যে আমরা তো কোনো জায়গায় কোনো কথাবার্তায় দেশবিরোধী কোনো কথা বলি নেই, আমাদেরকে কেন দেশবিরোধী ট্যাগ দেওয়া হচ্ছে, আমাদেরকে কেন দেশদ্রোহী বলা হচ্ছে, আমরা কি কারণে, আমাদের ভুলটাকে, আমারও প্রশ্নের জায়গা। এখানটাতে ধরেন আরও একটা জিনিস নিয়ে কনফিউশনের জায়গা তৈরি হয়েছে যে ক্রিকেটারদের বেতনটা, মিরাজ আজকে যেমন দুপুরবেলা প্রেস কনফারেন্সে বলছিলেন, রাত্রেও বলছিলেন যে ভাই এইখানটা তো জনগণের টাকা, জনগণ তো টাকা দিচ্ছেন না, এই টাকাটা তো তারা আর্ন করে নিচ্ছেন। ডেফিনেটলি সব কিছুর সঙ্গেই পাবলিক জড়িত, সব কিছুর সঙ্গে জনগণ জড়িত। এত মানুষ ক্রিকেট খেলাটা দেখে বলেই তো হচ্ছে গিয়ে ক্রিকেটের স্পন্সর আসে, সবই ঠিক আছে। কিন্তু আপনারা এই জায়গাটাতে ক্রিকেটাররা আমাদের এরকম একটা জায়গায় চলে গেল যে তাদেরকে আমাদের মৃত্যুর হুমকি দিতে হবে। মোহাম্মদ মিঠুন বলছেন যে ক্যামেরার সামনে আপনারা যাদেরকে দেখছেন, আমরা যারা কথা বলছি, তাদের সবাইকে, সবার মোবাইলে এরকম হুমকি ধামকি এগুলো আসছে। এবং তিনি বলেন নাই মৃত্যুর হুমকি, কিন্তু আমি বলছি যে আমি এটা জেনে বলছি, আমি এটা দেখে বলছি, আমি এটা শুনে বলছি। এবং সেটা একজন দুইজন ক্রিকেটারের না, অনেক ক্রিকেটারের কাছে সেই জিনিসটা আসছে। ফলে এটাকে হালকাভাবে নেয়ার কোনো রকম কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। দেখেন টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা ভারতে খেলতে যাব কি যাব না, সেই জায়গাটাতে আমাদের যে সিকিউরিটি অ্যাসেসমেন্টের যে জায়গাটা রয়েছে, এবং ধরেন মুস্তাফিজকে না খেলতে দেওয়ার সূত্র ধরে পুরো দেশের একটা বড় অংশ যেখানে এক একটা যে না আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে যাওয়ার কথা না, সেইখানে তো এরকম স্পেসিফিক থ্রেট নেই। কিন্তু আমাদের এইখানটাতে ক্রিকেটের যারা এই আন্দোলনের সামনের জায়গাটাতে ছিলেন, যাদেরকে আপনারা ফেস হিসাবে দেখেছেন, তাদের মোবাইলটা এরকম স্পেসিফিক থ্রেটে ভরে গিয়েছে। সেইটাকে আমরা সেলিব্রেট করব,
এবং আমি দেখেছি যে এটা অনেক কিছুর ক্ষেত্রে আমরা এইটা মানে ওই রকম একটা জায়গাতে নিয়ে যাই। কেননা আমার কাছে আমি আবারও ওই জায়গার কথা বলি যে এটা একটা সংঘবদ্ধ ক্যাম্পেইন ক্রিকেটের বিরুদ্ধে চলছে। আমি এই বিষয়ে সার্টেন। মিঠু ভাই বলছেন যে এটা তারা সিরিয়াসলি নেবেন, ক্রিকেট বোর্ডে যারা কনসার্ন ডিপার্টমেন্ট রয়েছে, সিকিউরিটি ডিপার্টমেন্ট, তাদের কাছে পাঠানো হবে ওই নাম্বারগুলো দিয়ে, এবং আমি মনে করি যে এই আমাদের সকল ক্রিকেটারদেরকে সেই জায়গাটা থেকে থানায় জিডি করে রাখা বলেন বা ক্রিকেট বোর্ড ওইখানটাতে যে ডিরেকশন দিবে সেই জায়গাটাতে মানে ওইভাবে পথ চলা উচিত বলে আমার কাছে মনে করি। আমি ওই কথাটা আপনাদেরকে সবাইকে আবারও বলি, ভাই ঠিক আছে, একটা ঘটনা ঘটেছে, ক্রিকেটারদের একটা পার্সপেক্টিভ রয়েছে, ক্রিকেট বোর্ডের একটা পার্সপেক্টিভ রয়েছে, এবং দর্শকদের একটা পার্সপেক্টিভ রয়েছে, মিডিয়ার একটা পার্সপেক্টিভ রয়েছে, ঠিক আছে, প্রত্যেকের জায়গা থেকে দেখছেন, কিন্তু সেই জায়গাটা কি এই চূড়ান্ত পর্যায়ে যেতে পারে? হ্যাঁ, হাস্যকরের জায়গাটা চূড়ান্ত পর্যায়ে যেতে পারে, যেমন হচ্ছে এম নাজমুল ইসলামকে খুঁজে পাচ্ছেন না, এইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই স্বাভাবিক। আমরা অনেক ক্রিকেটে এরকম কমেডি অনেক কিছু দেখেছি, কিন্তু এরকম সিরিয়াস ব্যাপার যে আমাদের ক্রিকেটারদের মানে হচ্ছে গিয়ে লাইফ থ্রেট রয়েছে, তাদেরকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে, এইটা ভাই প্লিজ আমার মনে হয় যে যারা এই গোষ্ঠীটার মধ্যে রয়েছেন তাদেরকে আসলে কাউন্টার করার জন্য যারা সাধারণ মানুষ, সাধারণ ক্রিকেট প্রেমী, তারা আসলে এই ক্রিকেটারদের পাশে, ক্রিকেটের পাশে আপনারা আপনাদের লাভটা, আপনাদের ভালোবাসাটা, আপনাদের পাশে রাখাটা সেটা আসলে শো করেন। ক্রিকেট খেলাটা কোনো অপরাধ না ভাই। ক্রিকেট খেলে যে তারা টাকা পয়সা পায়, উপার্জন করে, সেটা কোনো অপরাধ না। আজকে আমি সাংবাদিকতা করি, আপনি হয়তো ব্যাংকে চাকরি করেন, আরেকজন হয়তো একজন কৃষক, আরেকজন হয়তো গার্মেন্টসে চাকরি করেন, আরেকজন হয়তো ব্যবসায়ী, আরেকজন হয়তো ধরেন হচ্ছে গিয়ে কোনো একটা সরকারি কর্মকর্তা, তারা প্রত্যেকে আর্ন করেন। ওই যে বলা হয় না যে এদের স্যালারি বন্ধ করে দেওয়া হয় তাহলে দেখবো যে কোন ভালোবাসা থেকে খেলেন। ভাই আপনাকে যদি স্যালারি বন্ধ করে দেওয়া হয় আপনি কি সেটা করবেন? কেউ করবে? এটা এই ভালোবাসা আর এই টাকা পয়সাকেই বা কি কারণে আমরা মুখোমুখি দাঁড় করাই? ফলে আমি বলছি যে আমাদের ক্রিকেটারদেরকে এরকমভাবে শত্রু হিসাবে দাঁড় করানোর যে একটা ক্যাম্পেইন চলছে, সেইটার মধ্যে আমার মনে হয় যে এর বিরুদ্ধে আমাদের যারা যারা সচেতন রয়েছে, স্পোর্টস প্রেমী যারা রয়েছে, খেলাধুলা যারা ভালোবাসি, খেলাধুলাকে যারা আমরা এইসব কিছুর ঊর্ধ্বে হিসেবে দেখতে চাই, তাদের আসলে একটুখানি এগিয়ে আসাটা প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের এই মানে একটা দমবন্ধ অনিশ্চয়তার শেষটা হয়েছে, যেভাবেই হোক, যে কোনো পর্যায়ে হোক, সেইটা শেষটা হয়েছে, এবং শেষটার যে কমেডি, ওই কমেডিটা আমি এক্সপেক্ট করছি যে ওই কমেডিটা চলতে থাকবে। এম নাজমুল ইসলামকে খুঁজে পাওয়া যাবে না, তিনি নিখোঁজ, তিনি হয়তো বা দেশের বাইরে, তাকে কেউ ট্রেস করতে পারছে না, বা তিনি আসলেও ক্ষমা চাইছেন না, সরি বলছেন না, ওই কমেডিটা চলবে। কিন্তু ভাই ভয়ঙ্কর যে ব্যাপারটা, হরর যে ব্যাপারটা, আমাদের ক্রিকেটারদের থ্রেটের যে ব্যাপারটা, এইটা আসলে স্টপ হওয়া উচিত। এবং এই জায়গাটাতে আমি মনে করি যে, আমি তো সবার কথা বললাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খুবই আসলে একটা দৃষ্টান্তমূলক অবস্থান তাদের আসলে নেওয়া উচিত। এটা এখনকার এই যুগে মানে ওই ফোন টোন ট্র্যাক করে ইত্যাদি এগুলো করাটা খুব একটা সমস্যাজনক না। ওইটা আসলে তাদের যদি করা যায় তাহলে হয়তোবা আমাদের ক্রিকেটারদের আরও একটু তারা নিজেদেরকে সিকিউরড মনে করবে, এবং মনে করবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা একটু অভিভাবক সুলভ আচরণ অন্ততপক্ষে এই ক্ষেত্রে করছে। ওভারঅল আন্দোলনের এই শেষটা তো তাদের আসলে গিলে ফেলতেই হলো, কিন্তু অন্ততপক্ষে এর মূল্য এত চড়া হতে পারে না যে আমাদের ক্রিকেটাররা তাদের মোবাইলটা খুলবেন আতঙ্কে নিয়ে, কিংবা মাঠে যাবেন সেই ভয়টা নিয়ে, জানের ভয় নিয়ে। ক্রিকেট খেলে ভাই, এইটা আমাদের ক্রিকেটার মোহাম্মদ মিথুন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান, মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, আপনি যার কথা বলেন, তারা কেউ এটা ডিজার্ভ করে না, একদমই ডিজার্ভ করে না।